মনে হয় 3 নাম্বার পড়বো না, 4 নাম্বার পর জানি না, বাট আলোচনা দেখি। হ্যাঁ, আলোচনা এগুলাই, সো 3 নাম্বার আছে। দরকার নেই। আমরা কি কি পড়ছি আমি তোমাদের মনে করাই দিই, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। তোমাদের যখন ইতিহাসের অধ্যায়গুলো থাকে না, ধরো যে মুক্তিযুদ্ধ, পাকিস্তান আমল ইত্যাদি, তো মনে করো ক্লাস 6-এ এরকম অধ্যায় আছে 2টা, 7-এও আছে, 8-এও আছে, 9-এ আর 10-এ তোমাদের তো আছেই। তো যখন হচ্ছে কোয়ার্টারটা শুরু হয়, দেখা গেছে সব ক্লাসে না একই পড়া পড়াচ্ছি, মানে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, বাট আমি তো হচ্ছে একদম ভেঙে চুরে আলোচনা করি, সো বোঝা গেছে যে সবই তো পড়ে। এই প্রবলেমটা হয় নাই, কারণ এটা হচ্ছে তোমাদের এখানে আলোচনা হচ্ছে। 9-এর ক্লাসে আমি এখনো যাইনি, সম্ভবত 9-এর এখন রায়হানের ক্লাস নিচ্ছে। ওর রানিং জিডিপি পড়িয়েছিলাম, তাই না? মনে আছে তোমাদের? জিএনপি পড়িয়েছিলাম, জিডিপি জিএনপি। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ পড়াইছিলাম পার ক্যাপিটা ইনকাম, এটা পড়াইছিলাম। এবং এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম যে উন্নত দেশ আর উন্নত দেশে একটা হালকা আইডিয়া পেয়েছিলাম। তবে আমরা গত ক্লাসে বিশেষ করে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত, তাই না? বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি আলোচনা করেছিলাম আমরা। আর বাংলাদেশের অর্থনীতির প্রকৃতির ভেতরে আমাদের অর্থনীতির অগ্রগতির পথে যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেই প্রতিবন্ধকতাগুলোও আমরা আলোচনা করেছি। প্রথম দিকে জিডিপি, জিএনপি, পিসিআই, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অর্থনীতির নির্দেশক। এই জিনিসগুলো দেখলে একটা দেশের অর্থনীতি ঠিক কেমন এইটা আমরা বুঝতে পারি। বিশেষ করে আমরা যদি পিসিআই দেখি, মানে পার ক্যাপিটা ইনকাম দেখি, এইটা যেই দেশের সবচেয়ে বেশি থাকবে সেই দেশটা উন্নত হবে, যে দেশে কম থাকবে সে হবে উন্নত বা উন্নয়নশীল। আমরা একটা ক্যাটাগরিও কিন্তু আলোচনা করেছিলাম, রাইট? আজকে হচ্ছে এটা আরো বেশি করে আলোচনা করবো, হ্যাঁ, এবং ডিপে চলে যাব। আর এই 3টা জিনিস বিবেচনা করার পর আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি আসলে কেমন, এদেশের অর্থনীতি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আমরা দেখেছিলাম। আমরা কৃষির উপর নির্ভরশীল, আমাদের শিল্পের উপরে ক্রমবর্ধমান নির্ভরশীলতা বাড়তেছে। আমাদের কৃষির প্রকৃতি হচ্ছে কি, খুব একটা ভালো না, এখানে আরো উন্নত প্রযুক্তি আনা যেতে পারে, এখানে ঋণ পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। আমাদের অবকাঠামো দুর্বল, এগুলো আমরা দেখেছিলাম। অবকাঠামো মানে কি? রাস্তাঘাট, গুদাম নাই, ইত্যাদি নাই, এই ব্যাপারগুলোর দুর্বলতা আছে। আমাদের সঞ্চয় কম, বিনিয়োগ কম, বিনিয়োগ কম, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের অর্থনীতির প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল। এবং এই বৈশিষ্ট্যের পরে যখন আমরা প্রতিবন্ধকতা দেখেছিলাম, সেখানে আমরা খুঁজে পেয়েছিলাম প্রতিবন্ধকতার ভিতরে আমাদের অবকাঠামোর দুর্বলতা, কৃষির আধুনিকায়ন না হওয়া, শিল্পের ক্ষেত্রে ভারী শিল্প না থাকা, এগুলো আমাদের দুর্বলতা ছিল। যে এই ব্যাপারগুলো যদি আমরা ট্যাকেল করতে পারি, তাহলে হচ্ছে আমরা ইকোনমিক্যালি হচ্ছে অনেক দূর আগায় যাব। আজকের আলোচনায় মূলত 2টা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে, একটা হচ্ছে উন্নয়ন আর একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বনাম অর্থনৈতিক উন্নয়ন। তোমার কাছে খুবই সিম্পল মনে হতে পারে। এরপরে উন্নত দেশ, অনুন্নত দেশ, আরেকটা আছে উন্নয়নশীল, সেটা আজকে আলোচনা হচ্ছে না, এটা নেক্সট ক্লাসে গিয়ে। উন্নয়নশীল দেশ, যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল, এবং সেই সাথে এই বাংলাদেশের অর্থনীতির সাথে পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির ঠিক কানেকশনটা কোন জায়গায়, ওই ব্যাপারগুলো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের আলোচনা আমরা প্রবেশ করি। প্রথমে উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন। সহজ কথায় উন্নয়ন হচ্ছে ইতিবাচক পরিবর্তন, বুঝতে পারছো? সহজ কথায় উন্নয়ন হচ্ছে ইতিবাচক পরিবর্তন। মনে করো তোমার অবস্থা এখন যা আছে, এর চাইতে তুমি খারাপও হয়ে যেতে পারো, ভালো হয়ে যেতে পারো। উন্নয়ন বলবো আমরা ভালোটাকে, আর যেটা খারাপ হয়ে গেলে বলবো আমরা অবনয়ন বা অবনতি বলবো আমরা, ঠিক আছে? সো উন্নয়ন হচ্ছে কোন বিদ্যমান অবস্থার ইতিবাচক পরিবর্তন। ইতিবাচক পরিবর্তন মানেই যেই পরিবর্তনটা তোমার ভালো কিছুর ইঙ্গিত দেয়, যেই পরিবর্তনটা ভালো, যেই পরিবর্তন মানুষ চায়, ওটাই হচ্ছে ইতিবাচক উন্নয়ন।
এর মূল লক্ষ্য হলো সমৃদ্ধি অর্জন বা সার্বিক জীবনযাত্রার মানের উন্নতি সাধন করা। উন্নয়নের লক্ষ্য কি? উন্নয়নের লক্ষ্য হচ্ছে সমৃদ্ধি অর্জন। মনে করো একটা মানুষ মাসে 1 লক্ষ টাকা আয় করে এবং এই 1 লক্ষ টাকা আয় করার পর তার যে জীবন, তার মনে করো 20,000 টাকা হচ্ছে বাড়ি ভাড়া যায়, তার ফ্যামিলির অন্যান্য খরচ মিলে আরো 30,000 টাকা যায়, 50,000 টাকা। এরপরে ধরো সে 20,000 টাকা সঞ্চয় করে এবং তার হচ্ছে ধরো আরো কিছু জিনিসপাতি আছে, সবকিছু মিলে তার মনে করো যে 90,000 টাকা শেষ হয়ে যায়। অথবা ধরো তার খরচটা এইরকম যে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, সবকিছু মিলে তার 1 লক্ষ টাকায় শেষ হয়ে যায় এবং সে 1 লক্ষ টাকা বেতন পেয়ে মাসটা খালি চালিয়ে নেয়, 1 লক্ষ টাকা বেতন পায়, মাসটা চলে যায়। এইটা হচ্ছে তার বিদ্যমান অবস্থা, তার খরচ সবকিছু। এই অবস্থা থেকে সে যদি ধরো এর ভিতরে সে এমন কিছু করলো, তার বেতনটা হচ্ছে 20,000 টাকা বেড়ে গেছে, অথবা সে এমন কিছু করেছে যে তার ইনকামের আর একটা সোর্স বের হয়েছে, তার মানে সে যদি আরো 20,000 টাকা বেশি ইনকাম করতে পারে, তার মানে তখন সে তার জীবন, তার মান আরেকটু বেটার করতে পারবে। যেখানে তার হচ্ছে বাসা ভাড়া ছিল 20,000, সে ওই মানের বাসা থেকে আর একটু ভালো মানের একটা বাসায় যেতে পারবে, যেটা হচ্ছে 30,000 টাকায় পাওয়া যাচ্ছে, এবং সেখান থেকে কিছু সঞ্চয় করতে পারবে। সো এই যে তার যে অবস্থার একটা উন্নতি ঘটলো, বিদ্যমান অবস্থা থেকে একটু ডেভেলপ হয়ে গেল, এটা হচ্ছে উন্নয়ন। যদি এমন হয়তো তার চাকরিটা চলে গেছে, তাহলে তার কি হইতো, খরচপাতি নিয়ে খুব টেনশনে পড়ে যেত, অন্য একটা ছোট চাকরি নেওয়া লাগতো, বেতন হয়তো 50,000 টাকা, তখন তার সবকিছু কমে আসতো। এটা হচ্ছে অবনয়ন বা অনুন্নয়ন। খুবই সিম্পল হিসাবে, এটা তো জটিল ভাবে বোঝানোর আসলে কিছু নাই। দেশের প্রাকৃতিক ও মানব সম্পদ সহ সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক সমৃদ্ধি এবং বিকাশ ঘটানোকে অর্থনৈতিক উন্নয়ন বলে। এখন কথা হচ্ছে, উন্নয়ন তো যে কোনো জিনিসই হইতে পারে। এই উন্নয়ন আর অর্থনৈতিক উন্নয়ন জিনিসটা কি? অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে তোমার এই পজিটিভ পরিবর্তনটা অর্থনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত থাকবে। যদি ব্যক্তি তোমার ক্ষেত্রে চিন্তা করো, তাহলে তোমার, যেমন আমি চাকরির কথা বলছি, এটা অর্থের সাথে কানেক্টেড, এটা অর্থনৈতিক উন্নতি হয়ে গেছিল। ধরো তুমি হচ্ছে একজন শিক্ষার্থী, তোমার হচ্ছে রুল নং 5, তুমি খুব কঠোর পড়াশোনা করে 1 বছর পরে তোমার রুল নং হয়ে গেল 2, এটা হচ্ছে তোমার উন্নয়ন হইলো। এর সাথে অর্থনৈতিক কোনো সম্পর্ক আপাতত নাই। সো এটাকে অর্থনৈতিক উন্নয়ন বলবে না। অর্থনৈতিক উন্নয়ন তখন বলবে যেটা তোমার আয় বৃদ্ধি করবে। যদি ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করি, তার আয় বৃদ্ধিমূলক যেই কাজগুলোর উন্নয়ন করবে, সেটা অর্থনৈতিক উন্নয়ন। যদি আমি রাষ্ট্রের কথা চিন্তা করি, তাহলে রাষ্ট্রের আয় বেড়ে যাবে যেসব জিনিসের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। যেমন রাষ্ট্রের আয় কেমনে বাড়তে পারে? আয় বৃদ্ধির জন্য আমাদের কি দরকার? আমি কিন্তু আগেই বলেছি, আয় বৃদ্ধির জন্য আমাদের উৎপাদন দরকার, তাই না? কি উৎপাদন দরকার? পণ্য অথবা সেবা। তোমার মানে রাষ্ট্রের বা তোমার যে কোনো কিছুর আয় বৃদ্ধির জন্য দরকার উৎপাদন বৃদ্ধি করা। সেই উৎপাদনটা কি হইতে পারে? কোনো পণ্য উৎপাদন হইতে পারে, কোনো সেবা উৎপাদনও হইতে পারে। আমি প্রথম ক্লাসে তোমাদের এটা ব্যাখ্যা করেছিলাম। তো যখন কোন রাষ্ট্র তার যে প্রাকৃতিক এবং মানব সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ হিসেবে ধরো ভূমি আছে, বাতাস আছে, সূর্যের আলো আছে, বা বিভিন্ন খনিজ সম্পদ আছে, বনভূমি আছে, ইত্যাদি ইত্যাদি, এইটা এবং তার যে মানুষজন আছে, সেই মানুষজনের যে ট্যালেন্ট আছে, এইটাকে কাজে লাগায় যদি এমন একটা কিছু ঘটায় যাতে একটা বড় সংখ্যক মানুষের আয় বৃদ্ধি পেয়ে যায়, তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়ে যায় এবং এগুলোর বিকাশ ঘটে, তখন এই পুরো জিনিসটাকে বলা হবে অর্থনৈতিক উন্নয়ন। সহজভাবে লেখায় আছে, দেশের প্রাকৃতিক এবং মানব সম্পদ সহ সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক সমৃদ্ধি এবং বিকাশ ঘটানোকেই অর্থনৈতিক উন্নয়ন বলে। একদম ক্লিয়ার, তাই না? উন্নয়নের ক্ষেত্রে সম্পদ বলতে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, মানব সম্পদকেও বোঝানো হয়। যেটা বললো যে শুধুমাত্র এখানে প্রাকৃতিক সম্পদটাই না, যে তুমি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেই তোমার কেবল উন্নয়ন ঘটাইতে হবে, যে এরকম যে তোমার যে জমিটা আসছে, এই জমিটা হচ্ছে তুমি জমির পরিমাণ বৃদ্ধি করলা বা জমির উর্বরতা বৃদ্ধি করলা, এটা তোমার উন্নয়ন হইতে পারে, এখান থেকে আয় বাড়বে। কিন্তু এমনও হইতে পারে যে জমি তোমার সেম পরিমাণই আছে, বাট তুমি নিজের দক্ষতা বৃদ্ধি করলা, যে কি করলে এইখানে উৎপাদন বৃদ্ধি পাবে, নিজের ট্রেনিং নিলা, ভালো করে চাষাবাদ শিখলা,
এর মাধ্যমেও কিন্তু আয় বৃদ্ধি পেতে পারে। অথবা ধরো একটা কৃষক যে শুধুমাত্র ধান চাষ করতেই জানে, হ্যাঁ, সে তার জমিটাকে ধান চাষের কাজে ব্যবহার করলো। সে জমি কেন্দ্রিক কোনো উন্নয়ন ঘটাইলো না, প্রাকৃতিক সম্পদ কেন্দ্রিক কোনো উন্নয়ন ঘটাইলো না, বরং সে নিজে একটা ট্রেনিং নিল যে ধান চাষের পাশাপাশি কিভাবে অন্যের জমি ওই যে ট্রাক্টর দিয়ে মাটি আলগে দেয় না, এইটা করে দিয়েও কেমনে আয় বাড়ানো যায়, এটা সে শিখে নিল। তার মানে দক্ষতা কে শিখলো? কৃষক নিজে শিখছে। তার মানে ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, এটা মানব সম্পদের উন্নয়ন হয়েছে। এর মাধ্যমে কিন্তু তার আয় বৃদ্ধি পাবে। সো অর্থনৈতিক উন্নয়ন বলতে বা উন্নয়ন বলতে শুধুমাত্র যে আমার সম্পদই বৃদ্ধি করতে হবে, সম্পদের পরিবর্তন করতে হবে, ব্যাপারটা এমন না। বরং ব্যক্তি তার নিজের দক্ষতা উন্নয়ন করেও, দক্ষতার বৃদ্ধি করেও এই উন্নয়নটা ঘটাইতে পারে। বুঝতে পারছো? তো এরকম ভাবে ধরো একটা একটা এলাকায় খুব সহজ একটা চমৎকার উদাহরণ দিই। দেখো, আমি এই আলোচনাগুলো করতে ভালো লাগে, হ্যাঁ, এই জন্য আমি বহুত উদাহরণ দিচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা গ্রাম। এই গ্রামের ছোট্ট করে বুঝে নিবা, জমি হচ্ছে মনে করো 100 একর। 100 একর, এই 100 একর জমির জন্য মানুষ আছে মনে করো, ধরে নাও 2000 মানুষ আছে। 2000 মানুষ। সো 100 একর জমিতে 2000 মানুষের মিলায় মোটামুটি ভালোভাবে চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। এখন হঠাৎ করে কয়েক বছর যাওয়ার পরে এখানে 200 মানুষ বৃদ্ধি পাইছে। 200 মানুষ কি হয়েছে? 200 মানুষ বৃদ্ধি পাইছে মানে কি? মনে করো 200 তরুণ মানুষ আছে। যেহেতু 100 একর জমিতে 2000 মানুষ ইনভলভড, সো এই 200 মানুষের কাজের ব্যবস্থা এই 100 একর জমির মধ্যে দ্বারা হচ্ছে না। এখন এই জমি তুমি আর কতই বাড়াবা? এখানে প্রাকৃতিক সম্পদের আর কতই তুমি উন্নয়ন করবা? পসিবল না। তখন যদি এমন ঘটে যে এই 200 মানুষকে আলাদা একটা ট্রেনিং প্রদান করে, দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে অন্য একটা কাজে লাগাই দেওয়া হইলো, তখন তারা কি সেখান থেকে আয় বৃদ্ধি করবে? মানে নিজেরা তখন আয় করতে পারবে, রাইট? তার মানে এই 200 মানুষ যদি আয় করে, এই আয়টা আলটিমেটলি কি এই গ্রামের আয়টাকে বৃদ্ধি করবে। মনে করো এই 2000 মানুষ 100 একর জায়গাতে চাষাবাদ করে প্রতি মাসে মনে করো আয় করতে হচ্ছে 5 লক্ষ টাকা সমপরিমাণ। 1,10,000 5 লক্ষ টাকা সমপরিমাণ আয় করতো। এই 200 মানুষ তারা আর ওই খেতে যায় নাই, কৃষিকাজ করতে যায় নাই, অন্য একটা প্রশিক্ষণ নিয়ে কোনো একটা চাকরি করছে অথবা ফ্রিল্যান্সিং করে এখান থেকে তারা আরো 2 লক্ষ টাকা করে আয় করা শুরু করছে। এখন এই গ্রামের টোটাল আয় কিন্তু 7 লক্ষ টাকা। তার মানে কি এই গ্রামের আয় বৃদ্ধি পাইছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, তাই না? এই আয়টা কেমনে বৃদ্ধি পাইছে? প্রাকৃতিক কোন সম্পদের উন্নয়ন ঘটানোর মাধ্যমে না, পরিবর্তন ঘটানোর মাধ্যমে না, বরং এই যে মানব সম্পদের উন্নয়ন ঘটানোর মাধ্যমে আয়টা বাইরে গেছে। তো এটাই বলছে যে উন্নয়নের ক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক সম্পদেরই উন্নয়ন ঘটাইতে হবে, যে আমার প্রচুর পরিমাণে খনিজ সম্পদ লাগবে, প্রচুর পরিমাণে জমি লাগবে, গাছপালা লাগবে, না, এমনটা না। বরং ব্যক্তির দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে তুমি কিন্তু আয় বৃদ্ধি করতে পারো। খুব সহজ, খুব সহজ। আমরা অর্থনৈতিক উন্নয়ন এবং উন্নয়নের ব্যাপার নিয়ে জানলাম। এই ব্যাপারগুলো আরেকটু ডিটেইলসে আমি যেমন বলছি, এই কথাগুলোই একটু ভিন্ন লাইনে বইয়ের মধ্যে লেখা আছে, বাট আমি যেটা বলছি কথা ওইটাই। সো এখান থেকে তুমি বুঝে ফেললে বই বললে তোমার কাছে সব সহজ মনে হবে। আচ্ছা, দেখি নামাজের সময় হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর 5 মিনিট পরে নামাজের ব্রেক দিয়ে দেবো। তার আগে আমি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনীতির ব্যাপারটা একটু দেখাই। এইটা আমি গত ক্লাসে একটা পোল কোশ্চেন অ্যান্সার করতে যাওয়ার সময় কিছুটা আলোচনা করেছিলাম। অর্থনৈতিক প্রবৃদ্ধি আর একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। প্রবৃদ্ধি জিনিসটা হচ্ছে খুব সহজ হিসাব, বৃদ্ধি পাওয়া। প্রবৃদ্ধি জিনিসটা হচ্ছে সহজ হিসাব, হচ্ছে বৃদ্ধি পাওয়া। কথা হচ্ছে কোন জিনিস বৃদ্ধি পাইলেই কি সেটা উন্নয়ন হয়? গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে মনে করো তুমি, এটাই মনে করো তুমি, ঠিক আছে, এটাই তুমি তুমি হচ্ছে একটা চাকরিতে জয়েন করছো, ঠিক আছে, একটা
চাকরি করতেছো, যে চাকরি থেকে তোমার বেতন হচ্ছে মাসে 10,000 টাকা। চাকরি থেকে তোমার বেতন হচ্ছে কত? মাসে 10,000 টাকা। এইটা হচ্ছে তুমি মনে করো 2024 সালে মাসে 10,000 করে পাইছো। 2025 সালে গিয়ে যদি এই বেতনটা তোমার বেড়ে 12,000 টাকা হয়, 12,000 টাকা হয়, তাহলে খুব সিম্পলি বোঝা যাচ্ছে তোমার বেতন 2,000 টাকা বেড়ে গেছে, তাই না? প্লাস হয়েছে 2,000 টাকা। এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে স্বাভাবিক নাম হচ্ছে এটার বৃদ্ধি। প্রবৃদ্ধি জিনিসটা হচ্ছে এইটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো। আমরা খুব সহজ ভাবে দেখি, তোমার বেতন ছিল আগে 10,000 টাকা, তাই না? 10,000 টাকায় বৃদ্ধি পাইছে কত? 2,000 কত হয়ে গেছে? 2,000 টাকা বৃদ্ধি পাইছে। 10,000 টাকা থেকে বেড়ে 12,000 হয়েছে, মানে বৃদ্ধি পাইছে 2,000। তাহলে 10,000-এ 2,000 বাড়ছে, 1 টাকায় বাড়ছে হচ্ছে 2,000। এই দুইটা শূন্য কাটা, এই দুইটা শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা, এই দুইটা, তার মানে তোমার বেতন বাড়ছে হচ্ছে 20% বেতন বৃদ্ধি পাইছে। কত পার্সেন্ট বাড়ছে? 20%। আমরা দেখতে পেলাম তোমার বেতন বাড়ছে 20%। এই যে পার্সেন্টেজে বাড়লো, এটাকে বলা হয় হচ্ছে প্রবৃদ্ধি বা প্রবৃদ্ধির হার। এটা হচ্ছে প্রবৃদ্ধির হার, যে 100 টাকায় কত টাকা বাড়লো? 20% বাড়ছে। এখন পরের বছর মনে করো 2026 সালে গিয়ে তোমার বেতন বেড়ে গেছে হচ্ছে মনে করো এই জায়গাতে আবারও হচ্ছে তোমার 2,000 টাকায় বাড়ছে, মনে করো 14,000 টাকা হয়েছে, ঠিক আছে? 14,000 টাকা। এবার আমরা একটু পার্সেন্টেজ হিসাব করব। 12,000 থেকে কত হয়েছে? 14,000 হয়েছে, তার মানে 12,000 থেকে বের 2,000 টাকা বাড়ছে, তাই না? তাহলে 12,000 থেকে বাড়ছে হচ্ছে 2,000। 1 টাকায় বাড়ছে 2,000 গুণন 12,000 গুণন 100 টাকায়। তাহলে এখানে হচ্ছে আবার দুইটা শূন্য কাটা গেল, এখান থেকে একটা শূন্য কাটা। এবার 200-কে যদি আমি 12 দিয়ে হচ্ছে ভাগ করি, তাহলে অ্যান্সারটা কত আসে? 10 মানে 120, আর থাকে ওদিকে হচ্ছে 80। 80-র ভিতরে হচ্ছে 6-12-72, মানে এটা অ্যারাউন্ড 17% বাড়ছে। বোঝার চেষ্টা করো, বেতন কিন্তু তোমার সেম পরিমাণে বাড়ছে, কিন্তু পার্সেন্টেজ দেখো, আগের বছর ছিল 20%, এবার কিন্তু 20% বাড়ে নাই। 20% বাড়লে কিন্তু 14,000-এর বেশি হইতো, এবার বাড়ছে 17%। তার মানে তোমার প্রবৃদ্ধির হার কিন্তু নিম্নমুখী। 17%, এটা 20% হয় নাই। বুঝতেছো কি? তার মানে দেখো, আমরা শুধু সবসময় যদি তাকায় থাকি যে আমার তো বাড়তেছেই, কিন্তু বৃদ্ধির হারটা যদি এইভাবে কমের দিকে যায়, তাহলে এটা অর্থনীতির জন্য ভালো কিছু না। এটা স্টেবল থাকাটা ভালো জিনিস, যে একই হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এইবারও 20% বাড়ছে, পরের বারও 20% বাড়ছে, তারপরেও 20% বাড়ছে। এইটা আমাদের দেখতে হয় যে প্রবৃদ্ধির হারটা কত, একটা দেশের কত হার। এইটা দেখার পাশাপাশি আমাদের যদি এইটা যদি সবসময় একটা পজিটিভ থাকে, তাহলে ভালো, যে বা খুব ভালো, বাড়তেছে বাড়তেছে। এখন এই বৃদ্ধি পাওয়া মানেই কি অর্থনৈতিক উন্নয়ন? এই বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু অর্থনৈতিক উন্নয়ন না। কারণটা হচ্ছে ওই যে বললাম যে তোমার বেতন 10,000 থেকে মনে করো 12,000 টাকা হয়েছে, 12,000 হয়েছে, তুমি দেখতেছো তোমার 2,000 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। কত হয়েছে? 20% বৃদ্ধি পাইছে। এখন ঘটনা যদি এখন এমন ঘটে যায় যে বাজারে যেই শাকসবজির দাম, যেটা আগে 100 টাকা কেজি ছিল, ওটা এখন 120 টাকা কেজি, মানে শাকসবজির দামও মনে করো 20% বেড়ে গেছে। তুমি যে বাসা ভাড়া দিতা, বাসাওয়ালা এসে বলছে যে আগে দিতেন হচ্ছে 4,000 টাকা ভাড়া, এখন হচ্ছে আপনি এটা 20% বাড়ায় দিবেন। ওইখানেও 20, তার মানে দেখা গেল তুমি এই 10,000 টাকায় আগে যা যা করতে পারতা, এখন 12,000 টাকা দিয়েও তাই তাই করতে পারো। তার মানে তোমার প্রকৃত উন্নয়নটা হয় নাই। যদি এমন ঘটনা ঘটে যে আগে 10,000 টাকায় তুমি যা যা করতে পারতা, এখন 12,000 টাকা দিয়েও সেই কাজগুলোও তুমি করতে পারো না, আরো কম কিছু করতে পারো, কারণ অন্যান্য জিনিসের দাম অনেক বেড়ে গেছে, তার মানে তোমার অর্থনৈতিক উন্নয়ন হয়ই নাই। এই ব্যাপারটা হচ্ছে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো এখন আমরা আপাতত নামাজের ব্রেকে যাই, ঠিক আছে? ওকে, নামাজটা পড়ে আসি।